আমি বুঝতে পারছি না, যে ছেলে তোর হাতে থাপ্পড় খেয়ে রাগে বশবর্তী হয়ে তোকে ধর্ষণ পর্যন্ত করলো, সেই ছেলে বিয়ের পর থেকে এত ভালো আচরণ কিভাবে করছে? ইরফান চৌধুরীর জায়গায় অন্য কেউ হলে ঘৃণার চোখে দেখতো তোকে, উঠতে বসতে কথা শোনাতো। বাট তোর কথা অনুযায়ী ওই বাড়ির সকলেই ভালো। যদিও নাবিলা চৌধুরীকে একটু বদমেজাজি মনে হচ্ছে, তাতে কি? বাকি সবার সাথে তোর ভালো সম্পর্ক ছিল মনে হচ্ছে। নাদিয়ার কথায় জাহানারার অধরে এক চিলতে স্নিগ্ধ হাসি খেলে গেল। ধীর পায়ে সে গিয়ে দাঁড়ালো ব্যালকনির রেলিং ঘেঁষে। টানা দুদিন অঝোর ধারায় বর্ষণের পর আজ আকাশটা যেন ধুয়ে মুছে একাকার, অদ্ভুত স্বচ্ছ আর নির্মল। শূন্য নীলিমার দিকে তাকিয়ে মেয়েটার বুকের ভেতর হাহাকার জেগে ওঠে। একরাশ আফসোস নিয়ে সে ভাবে, তার নিজের জীবনটাও তো এই আকাশের মতোই এমন নিষ্কলুষ আর পরিষ্কার হওয়ার কথা ছিল। সহসা কাঁধের ওপর কারো স্নিগ্ধ স্পর্শে তার ভাবনার জাল ছিন্ন হয়ে গেল। সম্মিত ফিরে পেয়ে সে পুনরায় দৃষ্টি মেলে দিল সুদূরের পানে, যেন অজানার মাঝে কিছু একটা খুঁজে ফিরছে। নাদিয়াও আর কোনো প্রশ্ন তুলে নিস্তব্ধতা ভাঙল না, বরং জাহানারার পাশাপাশি সেও মৌন চোখে তাকিয়ে রইল দিগন্তের শেষ সীমানায়। সময়ের চাকা অলসভাবে ঘুরে চলল। এরই মাঝে হঠাৎ দেখা গেল সেই স্বচ্ছ আকাশটা আবারও বিষণ্ণ কালো মেঘের অবগুণ্ঠনে ঢাকা পড়েছে। জাহানারা চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস ত্যাগ করে বলে উঠল, অতঃপর আপন মানুষগুলো ভীষণ রকম অপরিচিত ছিল। গতকাল সারারাত লোকটা বাসায় ছিল না। তবে গতকাল নয়, বেশিরভাগ সময় এই রাতে বাসায় থাকে না। আজ সকাল থেকে বাসাতেই ছিল। তাকে আর বলে ওঠা হয়নি আমার জন্য শপিং করে নিয়ে আসতে। এভাবে আর কদিন তার কাপড় পরে থাকা যাবে, তাই বাধ্য হয়ে আবার তার সামনে গিয়ে দাঁড়ালাম। কোথাও যাচ্ছেন? ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল সেট করছিল। আমার গলা শুনে দরজার পানে তাকালো। আমাকে এক পলক দেখে আবার নিজের কাজে মন দিল। অন্তঃপর ভাবলেশীন উত্তর করল, কখনো তৈতুকারি করো, আবার কখনো আদর্শ বৌদের মতো আচরণ করো। আসল মতলবটা কি ম্যাডাম? আপনি কি অন্ধ? আসার পর থেকে কেউ কোনো শপিং করে দিল না। আপনার কাপড় পরে আর কতদিন ঘুরবো? ইরফান নিজেকে পরিপাটি করে গুছিয়ে নিয়ে আমার সান্নিধ্যে এসে দাঁড়ালো, আর একটি ভ্রু কিঞ্চিত উঁচিয়ে সে আমায় খুব খুঁটিয়ে পরখ করতে লাগলো। আমার উচ্চতা নেহাত কম নয়, তবুও তার বলিষ্ঠ অবয়বের সামনে দাঁড়ালে নিজেকে বড্ড ক্ষুদ্র আর নগণ্য মনে হয়। তার ধূসর বাদামি চোখে সেই গভীর ও স্থির দৃষ্টির সামনে আমি ক্রমশ এক অদ্ভুত অস্বস্তিতে কুঁকড়ে যাচ্ছি। তবুও নিজেকে বাইরে থেকে স্বাভাবিক রেখে গলা খাকারি দিয়ে বললাম, আমি কিছু বলছি। আমার বাক্যটা কানে যেতে ইরফান চোখে চোখ রাখলো। অধর কোণে সেই চিরচেনা ক্রূর হাসিটা রেখেই বলল, আমার হাফ প্যান্ট আর গেঞ্জিটা ঠিকঠাক লেগেছে। আর শপিং দিয়ে কী করবে চাজুয়ালি? আমার এরকম অনেক ইউজ করা কাপড়ই আছে, দেখতে একদমই নতুন। তুমি এগুলো পরো, আর পরতে ইচ্ছে না করলে পরো না। ঘরে আমার সামনে কাপড় পরতে কে বলেছে? তোমাকে তো লেংটুস দেখতে হেব্বি লাগে। তো বাক্য সম্পূর্ণ করার আগেই আমার ঠোঁটে এক আঙুল দিয়ে চুপ করিয়ে দিল। তারপর কানের কাছে হাসকি স্বরে বলল, এত লজ্জা লাগলে আমাকে বলো, আমি না হয় তোমাকে কোম্পানি দিব। আর তুমি তো বলেছ নেকেডই আমাকে বেশি সুন্দর লাগে। আমি চোখ গরম করে দাঁতে দাঁত চেপে তার দিকে তাকালাম। সে পৈশাচিক হেসে আমার ঠোঁটের কোণে আঙুল দিয়ে স্লাইড করতে করতে আবার বলে উঠল, অনেক হট গার্লসই বলেছিল, বাট বিশ্বাস হয়নি। তোমার কথা আজ বিশ্বাস হলো। নিজের বেলায় নেকেড আর আমার বেলায় শালা খাইস্টা একটা। তুই ভালো ব্যবহারের যোগ্যই না। তীব্র রাগে ইরফানকে একটা ধাক্কা দিয়ে গদগদ পায়ে আমি ওয়াশরুমে সেধিয়ে গেলাম। আমার সেই ক্রূর প্রস্থান দেখে সে একগাল হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। দেখলে তো সবকিছু কিভাবে হাতছাড়া হয়ে যাচ্ছে। আমি আগেই বলেছিলাম সময় থাকতে থাকতে আমার বেটার সাথে তোমার মেয়ের বিয়েটা দিয়ে দেওয়ার কথা। তখন সময় না নিলে এখন তোমার মেয়ে আমার পুত্রবধূ হতো। নাবিলা চৌধুরী ফোনে কারোর সাথে কথা বলছে। ওনার কথা নয়, ফোনের ওপাশের ব্যক্তি কিছু একটা বলল। তারপর নাবিলা চৌধুরী আবার বলতে শুরু করলো, একদম ঠিক বলেছ। হাতের বাইরে সবকিছু চলে যাওয়ার আগেই আমাদেরকে সবকিছু করতে হবে। তোমাদের অপেক্ষায় রইলাম। ফোনের অপর প্রান্তের কথোপকথন শেষ করে নাবিলা চৌধুরী কিছুটা আয়েশ করে সিঙ্গেল সোফাটায় গা এলিয়ে দিলেন। তার চোখে মুখে এক দীপ্তি আর ঠোঁটের কোণে ফুটে উঠল পরম তৃপ্তির হাসি। সোফার পিঠিয়ে মাথাটা হেলিয়ে দিয়ে এক অদ্ভুত প্রশান্তিতে কিছুক্ষণ চোখ বুজে রইল তিনি। তারপর অস্পষ্টভাবে বিড়বিড় করে উঠল, যত ওড়ার উড়ে নাও জাহানারা শেখ। এখন থেকে তোমার করুণ গল্পটা আমি লিখব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ।
আমার জন্য চিন্তা করো না আম্মু, আমি ঠিক আছি। তোমার মেয়ে এত দুর্বল নয়। আমি ওই ইরফান চৌধুরীকে ছাড়বো না কিছুতেই। আমার সুন্দর জীবনটা নষ্ট করে দিয়েছে ওই শয়তানটা। আমি ওকে কোনোদিনও ক্ষমা করবো না, কোনো দিন না। ফোনের ও প্রান্তে আমার আম্মু। আজ সারাদিন বাড়ির কারোর সাথে একটি শব্দও বিনিময় হয়নি। সবার আগেই ডিনার শেষ করে নির্জনে নিজের রুমে চলে এলাম। আর তা নিয়ে নাবিলা চৌধুরী কত যে নাটকীয় কাহিনী ফেঁদে বসলেন, এই চার দেওয়ালের মাঝে আমার মনটা আর কিছুতেই টিকছে না। নিষ্ঠুর ভাগ্য আজ আমার এমন এক গৃহকোণে এনে দাঁড় করালো। গুমড়ে থাকা মনটাকে কিছুটা হালকা করার অভিপ্রায় আম্মুকে কল দিলাম। আম্মু অনবরত আমায় বুঝিয়ে চলেছে যা অতীত হয়েছে তা ভুলে নতুন করে সংসার করতে। কিন্তু আম্মুকে কি করে বোঝাবো যে বনের পাখি কখনো খাঁচায় বন্দি থাকতে শেখে না। এই যে নিশীত রাত 12টা বেজে গেল, অথচ বাড়িতে আসার নাম নেই ইরফান চৌধুরীর। বড়লোকের বকে যাওয়া এক ছেলে, পারিবারিক বিজনেস সামলানোর সাথে সাথে বাপের রাজনীতিও সামলায়, আরও অনেক। কি রে জাহান্মা, শুনতে পাচ্ছিস আমার কথা? আম্মু ডাকে ভাবনা থেকে বেরিয়ে এসে বললাম, পাচ্ছি। তুমি যা বলছো তা আদৌ সম্ভব হবে না আম্মু। আমি আমার কাজ সেরেই তোমাদের কাছে চলে যাব। চলে আসবি এটা আবার কেমন কথা? এখন আর তুই আমাদের বাড়ির মেয়ে না, চৌধুরী বাড়ির বউ। ও তাই বুঝি আমাকে তোমাদের কাছে থাকতে দেবে না? এটা কোনো কথা জাহান? তুই বললে তোর বাপ চাচা ভাইরা এখনই তোকে নিয়ে আসবে। তাহলে এটাই ডান। আমি আমার কে কে ওখানে? অসম্পূর্ণ বাক্যটি আর শেষ করতে পারলাম না। তার আগে আমার সজাগ দৃষ্টি গিয়ে আছড়ে পড়ল রুমের দরজার ওপর। এতক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে আম্মুর সাথে কথা বলছিলাম। হঠাৎ পেছন তাকাতেই মনে হলো পর্দার আড়াল থেকে ছাতার মতো কিছু একটা সরে গেল। সাথে সাথেই থেমে গেল আমার ফোন আলাপ। তড়িৎ পায়ে দরজার কাছে গিয়ে দেখলাম সেখানে জনমানবের চিহ্ন নেই। তবুও মনকে শান্ত করতে এদিক সেদিক উঁকি দিয়ে ভালো করে দেখে নিলাম। না, কেউ তো কোথাও নেই। তবে কি সবই আমার মনের ভুল ছিল? কি হয়েছে জাহান? ফোনের অপর প্রান্ত থেকে আম্মুর কণ্ঠ কানে আসতে ফোনটা কানে ধরলাম। আম্মু, আমি পরে কথা বলবো। আর তোমরা আমায় কখনো ফোন দিও না। আব্বুকে বলো চিন্তা না করতে। এখন রাখি। এই প্রাসাদের মতো বাড়িতে পদার্পণ করার পর প্রথম এক সপ্তাহ সবকিছু মোটামুটি স্বাভাবিক ছন্দেই কাটছিল। নাবিলা চৌধুরী আর আমার মধ্যকার সেই চিরচেনা রোজকার কথা কাটাকাটি যেন প্রাত্যহিক নিয়মে পরিণত হয়েছিল। কিন্তু সপ্তাহ গড়তে ইরফান চৌধুরী দেশের বাইরে পাড়ি দেয়। অদ্ভুত বিষয় হলো তারপর থেকেই নাবিলা চৌধুরীর সাথে আমার আর কোনো বিবাদে সুর বাজেনি। আমি তাকে উস্কানি দিতে অনেক খুঁচিয়েছি, বাট তিনি আমার প্রতিটা কথা শুনতেও না শোনার এক সুনিপুণ অভিনয় করে গেছে। আজ প্রায় 21 দিন কেটে গেল, ইরফান চৌধুরীর কোনো খোঁজ নেই। আমি আগ বাড়িয়ে কারোর কাছে কোনো কৌতূহল প্রকাশ করিনি। আমি তো নীরবে আমার কাজ করতেই ব্যস্ত। নিশীথের রাত তাই ব্যস্ত শহরটাও ঘুমিয়ে পড়েছে। ঘন্টার কাঁটা 3-এ আসতে চৌধুরী ম্যানশনের মেইন ডোর খুলে প্রবেশ করে দানবাকৃতির বিশাল এক ছায়া। পুরো ড্রয়িং রুম অন্ধকারাচ্ছন্ন হওয়ায় আগন্তুককে অশরীরীর মতন লাগছে। আগন্তুক পুনরায় ডোর ক্লোজ করে সিঁড়ি বেয়ে দোতলার কিনারায় বড় ঘরটার দিকে অগ্রসর হয়। আগন্তুকের পদচারণ বেশ টালমাটাল। শরীরের ব্লেজার খুলে কাঁধে নিয়ে দরজার সামনে এসে দাঁড়ালো। অন্তঃপর পাসওয়ার্ড চেপে হালকা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। আমি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। বিগত বেশ কয়েকটা রজনী ধরে দু চোখের পাতায় ঘুম নামে না। কেন যেন মনে হয় আমার এই বদ্ধ ঘরের দরজার ওপাশে কোনো এক ছায়া অবিরত পায়চারি করে বেড়ায়। এক রাতে কৌতূহল আর ভীতি নিয়ে উকিও দিয়েছিলাম, কিন্তু সেই নিচ্ছিদ্র অন্ধকারের ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে যতদূর দৃষ্টি যায় কাউকে দেখতে পাইনি। নির্ঘুম রাতে এমন প্রহর কাটতে কাটতে শরীরে আজ ক্লান্তির বিশাল এক ঘাটতি তৈরি হয়েছে, অথচ দিনের আলোয় ঘুমানোর অভ্যাসটুকুও আমার নেই। ইরফান সেদিন আমার জন্য এক রাশি শাড়ি নিয়ে এসেছিল, প্রতিটি অসম্ভব এক্সপেন্সিভ। তবে ওই তেদলে লোকটা বোধহয় কোনোদিন শুধরাবে না। শাড়ির সাথে সে নিয়ে এসেছিল অসংখ্য নাইটি, বিদেশে সেই রমণীদের মতন ফিতা দেওয়া জাইয়া আর জালের ব্রা। কতটা নির্লজ্জ হলে এমন উপহার দেওয়া যায়। সেদিন নিশীথে সে যখন আমার বাহু পাশে জাপটে ধরলো, তার মুখে সেই একঘেয়ে দাবি, এত টাকা খরচ করে এসে এনেছে, এখন আমার হক চাই। এক পর্যায়ে 2-1 ঘা আদান প্রদান করে অবশেষে আলাতে বিছানায় ঠাঁই নিলাম। ইরফানের আনা সেই শাড়ি পরেই কদিন ভার্সিটিতে গিয়েছি, কিন্তু বারবার মনে হয় কোনো একজোড়া চোখ আমাকে ফলো করছে। আশ্চর্যের বিষয় হলো আমার মতো নগণ্য একজনকে ফলো করার মতো কি দায় পড়েছে কারোর? আমি তো কোনো চোর বা ডাকাত নই।
আমি অঘরে চিত হয়ে শুয়ে আছি আর খোলা ব্যালকনি দিয়ে চুইয়ে আসছে এক চিলতে শীতল হাওয়া। সেই হিমেল পরশ আমার তন্দ্রাকে যেন আরও গাঢ় আর মোহময় করে তুলেছে। গভীর ঘুমের সেই মায়াজালে আচ্ছন্ন থেকেই হঠাৎ অনুভব করলাম আমার নাকে মুখে আছড়ে পড়ছে কারো তপ্ত নিঃশ্বাসের উত্তাপ। কেউ একজন আমার ওপরে ঝুঁকে আছে স্থির হয়ে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল এই আগন্তুকের শরীরের ব্যাড বয় তীব্র মিষ্টি সুঘ্রাণ আমার বড় পরিচিত, বড় চেনা। তড়িৎ গতিতে আমার মস্তিষ্ক সচল হয়ে যায়। তবে আমি অনেক ঠান্ডা মাথার খিলাড়ি, তাই আগন্তুককে বুঝতে দিলাম না আমি জেগে গেছি। নিঃশব্দে কেটে যায় কিছুক্ষণ। অনুভব করতে পারছি আমার দিকে পলক্ষীন কারো প্রখর চাহিনি। ধীরে ধীরে তপ্ত শ্বাস তীব্র হয়ে আছড়ে পড়ছে আমার মুখের ওপর। পরপরই আমার কানে লতিতে আগন্তুক তার খড়খড়ে ওষ্ঠধর ছোঁয়ালো। তারপর হিসিয়ে বলা পুরুষালী মাদকীয় হাসকি কণ্ঠ কানে বাজলো। কতদিন ধরে তোমার মুখের ঝাড়ি খায় না বুলবুলি? ঠিকই ধরেছিলাম, এই বোকা আপনি ছাড়া আর কেউ হতেই পারে না। কর্কশ বাক্য জুড়ে তড়িৎ গতিতে চোখ খুললাম। পূর্ণিমার রাত হওয়ায় ব্যালকনি দিয়ে আসা এক চিলতে চাঁদের আবছায়া আলোয় তার মুখাবয়বে তাকালাম। নেশায় বোধ অথচ তার ঠোঁটের কোণে সেই অশুভ ব্যঙ্গাত্মক হাসি রেখা। উফ, কলেজে ঠান্ডা করার মতো কথা বলেছে আজ বলে। হাসকি স্বরে পুনরায় হিসিয়ে বলল। ইরফান কথা বলার সময় মুখ থেকে বিচ্ছিরি গন্ধ বের হচ্ছে, তাতে করে আমার বমি চলে আসছে। আমি নাক মুখ কুঁচকে তাকে আমার উপর থেকে সরাতে ধাক্কা দিলাম। তাতে করে তার শরীরে সব ভর আমার উপর দিয়ে গলার ভাঁজে মুখ গুজে দিল। আমি তার পিঠে থাপ্পড় দিতে দিতে কর্কশ গলায় বলে উঠলাম, ইয়াক, কি গন্ধ আপনার মুখে! সরুন বলছি। আপনার সাহস কিভাবে হলো বাইরে থেকে গু গোবর খেয়ে এসে আমার সাথে ঢলাঢলি করার? যেভাবে তোমাকে খেয়েছিলাম সেভাবে। আমার কথার পিছনে ইরফান মাতাল অবস্থাতেই প্রত্যুত্তর করলো। নেশায় বুধ হয়ে আছে সম্পূর্ণ। কি জানি আমার কথা কানে ঢুকেছে কিনা বুঝতে পারছি না। আমি কখন থেকে আমার উপর থেকে সরানোর চেষ্টা করছি। ষাঁড়ের মতো শরীরের সব ভার আমার উপর ছেড়ে দিয়েছে। এদিকে ব্যথায় শরীরটা টনটন করছে। অনেক ইলঘুষি দিলাম, তবে লাভ হলো না। আমার অস্থিরতায় এবার সে মুখ খুলল। ফিসফিস করে হাসকি স্বরে বলল, এত নড়াচড়া করো না বুলবুলি, এটা আরো বেশি করে ইয়ে পাচ্ছে। আমি তেতে উঠলাম ইরফানের লাগামহীন কথাবার্তা শুনে। সহসা রাগে চেঁচিয়ে বললাম, এত যখন ইয়ে পাচ্ছে তাহলে ল্যাপটিনে গিয়ে হাগা করুন, আমার কাছে আসছিস কেন? কে শুনে কার কথা? কর্ণপাত করার অবকাশ কোথায় তার? অতর্কিতে বক্ষপট থেকে অবগুণ্ঠন বিচ্যুত হলো। গ্রীবা হতে ওষ্ঠাদয় সরিয়ে এসে নিমগ্ন হলো বক্ষভাজের অতলে। রোষ, বিষাদ আর ঘৃণা তীব্রতায় অন্তর উদ্বেলিত হয়ে রোনাজারি করতে চাইছে। রন্ধ্রে রন্ধ্রে অনুভব করছি তার সেই পাশবিক স্পর্শের দহন। স্মৃতির পটে প্রলভভাবে ভেসে উঠছে সেই কাল রাত্রের বিভৎসতা। সেদিন তাকে মানুষরূপে গণনা করা ছিল অসম্ভব। সে ছিল এক নরখাদক হায়না, যে কেবল পাশবিক লালসা চরিতার্থ করতে আমার স্বীকার করেছিল। ক্রমশ তার বর্ণ অধর আর করস্পর্শের প্রখরতা উগ্রতর হয়ে উঠেছে। যখনই সে আমার ব্লাউজের বোতাম উন্মোচনে উদ্যত হলো, ক্ষিপ্রপ্রায় আমি তার চুলগুলো সজোরে মুষ্টিবদ্ধ করলাম। অন্তঃপর অশ্রাব্য ভাষায় গর্জে উঠলাম, উত্তর ছাড় বলছি, না হলে কিন্তু চিৎকার করে বাড়ি মাথায় করবো। ইউ ক্যান ডু ইট। বাই দ্য ওয়ে, আমার রুমটা কিন্তু সাউন্ড প্রুফ। তীব্র আক্রোশে আমি ইরফানের চুল আরও সজোরে টেনে ধরলাম। আমার সেই মরণপণ টানে সে হয়তো তীব্র ব্যথায় কুঁকড়ে গেল। অন্ধকারের নিবিড়তায় তার চেহারার যন্ত্রণাক্লিষ্ট অভিব্যক্তি অলক্ষী থেকে গেল। ইরফান আমাকে ছেড়ে দিয়ে উদ্যত ভঙ্গিতে আমার গায়ের ওপর জেঁকে বসলো। তারপর আমার চোয়াল শক্ত হাতে চেপে ধরে দাঁতে দাঁত পিষে রন্ধ আক্রোশে সে বলে উঠল, দেখ, এমনি তোকে না পেয়ে বিয়ে করেছে, আর এদিকে 1 মাস হতে চলল, অথচ তুই আমার কাছে আসতে চাস না। তোর কি আমাকে কাপুরুষ বলে মনে হয়? এই, তুই ছুতে না দিলে আমি তোকে টাচ করবো না? মাই ডিয়ার ফাকিং বুলবুলি, আই এম নট আ সেন্টলি আইডল হাজব্যান্ড ডিয়ার, আই এম আ ফাকিং টেরোরিস্ট, টোটালি ব্যাড গায়। আমি ভার্জিন ছিলাম না তা তুমি আগে থেকে জানো নিশ্চয়ই, বাট আই হ্যাভ চেঞ্জ নাও, ইউনো। এতদিন আমি দুবাই ছিলাম, বাট আই হ্যাভেন্ট টাচড এনি ওম্যান। হোয়াট হ্যাভ ইউ ডান টু মি গার্ল? ইরফান চৌধুরীর শক্ত থাবায় আমার দাঁত খুলে পড়ে যাবে এমন অবস্থা। কিছুক্ষণ আগেও ব্যথায় মুখের রক্ত সরে গিয়েছিল, কিন্তু ইরফানের কথা শুনে ঘৃণায় বমি চলে আসতে চাইছে। এত নোংরা লোক আমার স্বামী। ভাবতেই চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা পানি ঝরে পড়ল। সাথে সারা গা ঘৃণায় কেমন খিনখিন করে উঠল। এই লোকটা একদিন আমার সতীত্ব কেড়ে নিয়েছিল। তার ছোঁয়া এখনো আমার দেহের প্রতিটি ভাঁজে মিশে আছে। আমি চোখ বন্ধ করে ইরফানের দিক থেকে মুখ সরিয়ে নিলাম। ইরফান আমার চেহারা পরখ করে ঠোঁট বাঁকালো। অন্তঃপর আমার কানের কাছে ঠোঁট এনে হিসিয়ে বলল,
আর ইউ ট্রাইং টু টেক কন্ট্রোল অফ মাই মাইন্ড? না হলে কত ড্রাগস নিলাম তুমি আমার মস্তিষ্ক থেকে বের করতে, বাট আই এম টোটালি ফেইলড। বেব, ডিড ইউ হিপনোটাইজ মি? না হলে কেন তুমি ছাড়া আর কিছু ভাবনা আসে না? ওয়াই? টেল মি। এবারও আমি মৌনতার আবরণে নিজেকে ঢেকে রাখলাম। পাথরের প্রতিমার ন্যায় মুখাবয়ব শক্ত করে অবজ্ঞা ভরে দৃষ্টি সরিয়ে নিলাম। আমার এই নির্বাক উপস্থিতি দেখে ইরফানের ওষ্ঠে পুনরায় সেই বক্র হাসির ঝিলিক খেলে গেল। নিমিষেই সে তার বাক্যের লাগাম টেনে ধরল। অন্তঃপর অবিন্যস্ত হাতে একে একে শার্টের প্রতিটি বোতাম উন্মোচন করে সেটি তুচ্ছাবরণের মতো দূরে ছুঁড়ে ফেলে দিল। পরক্ষণেই তার দেহের সমস্ত ভার আমার উপর সঁপে দিয়ে সে আবার অধর পল্লব আপন দখলে নিল। মুহূর্তকাল পরে এক লোলা স্বাদ আমার মুখ গহ্বরে সঞ্চারিত হলো। ওষ্ঠধর আর শরীর এক তীব্র দহনে বিদীর্ণ হচ্ছে, কিন্তু ইরফানের দর্ভেদ্য শৃঙ্খলে আমি আবদ্ধ। শত চেষ্টাতেও তাকে দূরে সরিয়ে দিতে পারলাম না। এক পর্যায়ে ইরফান যখন আমার পা স্পর্শ করে পরিহিত শাড়ির বস্ত্র টেনে তুলতে উদ্যত হলো, তখন আমার সহ্যের বাঁধ সম্পূর্ণত ভেঙে গেল। আত্মরক্ষার চরম তাগিদে আমি সজোরে পদাঘাত করলাম তাকে। আমার এই আচমকা আক্রমণে সে অপ্রস্তুত ছিল। মুহূর্তের ব্যবধানে সে আমার ওষ্ঠধর মুক্ত করে দিয়ে আমার উপর থেকে ছিটকে দূরে সরে গেল আর মৃদু স্বরে আওয়াজ করে উঠল, ইয়া। সুযোগ বুঝে আমি প্রস্থান করতে উদ্যত হতে এক প্রবল হ্যাঁচকা টানে সে আমাকে বেডে আঁচড়ে ফেলল। আমার নিরন্তর হুমকি ধমকি তাকে বিন্দুমাত্র টলাতে পারল না, বরং অবজ্ঞার সাথে সে তার প্যান্টের বেল্ট খুলে আমার দুই হাতে আষ্টে পিষ্টে বেঁধে দিল। কক্ষে সেই ম্লান হলদেটে আলোয় ফুটে উঠল তার ওষ্ঠকোণে লেগে থাকা সেই পৈশাচিক হাসি। অন্তঃপর ঘনিষ্ঠতার অন্তিম লগ্নে আমার কানে লতিতে সিগারেটে পোড়া ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে হাসকি স্বরে বলল, তুমি কি ভেবেছিলে আমার সাথে খেলবে? সিলি গার্ল, খেলাবো তো আমি, তবে মাঠে নয়, বেডে। অন্তঃপর পুনরায় তার সে দৃপ্ত পুরুষত্বের যুগকাষ্ঠে আমি উৎসর্গিত হলাম। তবে আত্মসমর্পণ কোনো কলুষিত বা হারাম পথে নয়, বরং পবিত্রতার আবরণে তা ছিল একান্তই হালাল ভাবে। উত্তরা দিয়াবাড়ি এলাকার শেষ মাথায় একটা জায়গা আছে, যেটা স্থানীয় লোকজন গুম জায়গা নামে চেনে। চারপাশে উঁচু উঁচু ঘাস, গাছের নিচে পড়ে থাকা শুকনো পাতার স্তূপ, মাঝখানে একটা পুরানো ভাঙা ওয়াচ টাওয়ার, আর তার পাশে কুয়োর মতো দেখতে অনেক অদ্ভুত রকমের ছোট বড় গর্ত। রাতে ওদিকটায় বাতি জ্বলে না বিধায় ঘুটঘুটে আঁধার ছেয়ে যায়। শুধু দূরে ট্রেন লাইটের ধাতব শব্দ, বাতাসের পাতায় সুর, আর মাঝে মাঝে শিয়াল কিংবা পাখির ডাক ভেসে আসে। স্থানীয় লোকজন বলে, বহু বছর আগে একজন নববধূ গাছের ডালের সাথে গলায় দড়ি দেয়। তারপর থেকে জায়গাটা পরিত্যক্ত হয়ে আছে। এখানে মানুষ তো দূর, কুকুরও এদিকে আসে না। স্থানীয় অনেকের মতে ওখান থেকে বেশ কিছু অদ্ভুত আওয়াজ আসে, যার কারণে দিনের আলো নিভে যাওয়ার আগেই সকলেই লোকালয়ে পৌঁছে যায়। অনেকের মতে সন্ধ্যার পর এখানে কেউ আসলে আর ফেরত যায় না, বরং পরদিন কোনো না কোনোভাবে এই যেমন লেকে ভাসমান, আবার কখনো গাছে গলায় দড়ি দিয়ে ঝুলছে, বা কখনো মাথা নিচে পা উপর দিয়ে মাটিতে অর্ধেক কূপে আছে, যার কারণে স্থানীয়রা এই স্থানটা ভুতুড়ে পরিত্যক্ত স্থান বলে এদিকে আসে না। গত কয়েক বছর ধরে এমন ঘটনা আর ঘটেনি, তাই মাঝে মাঝে এই জায়গায় মানুষের আনাগোনা দেখা যায়। তবে 2 দিন আগে আবার একজনের লাশ পাওয়া যায়। লাশটিকে প্রথমে দেখতে তৎক্ষণাৎ পুলিশ আসে আর লাশটিকে উদ্ধার করে গাছের ডাল থেকে। একটা জিনিস খুব অদ্ভুত লাগে সকলের কাছে, কখনো কোনো পুরুষের লাশ গাছে ঝুলাতে পারেনি। যত লাশ আজ পর্যন্ত গাছে ঝুলতে দেখা যায় তারা সবাই মেয়ে। আরও অদ্ভুত বিষয় হলো সকলের পরনে লাল রঙের শাড়ি, যেন কোনো নববধূ। আজকের প্রকৃতিটা শান্ত মনে হচ্ছে। উত্তরা বাংলাদেশের অন্যতম উন্নত শহর, সুতরাং শহরটা বরাবরই ভীষণ ব্যস্তই থাকে। তাই রাতের হঠাৎ দমকা প্রবল হাওয়ায় শান্ত মনে হচ্ছে এখনকার প্রকৃতিকে। গতকাল রাতটা ছিল আমার জীবনের আরেকটি অভিশপ্ত রাত। আমার দেহের প্রতিটি ভাঁজে অধিকার ফলিয়েছে আমার স্বামী। অধিকার বললে ভুল হয়, আমাকে খাবলে খাওয়ার নিদারুণ প্রচেষ্টা চালিয়েছিল স্বামী নামক হায়নাটা। অন্তঃপর সারা রাত না পারায় ফজরের দিকে ক্লান্ত হয়ে চোখ দুটো বুজেছিলাম। কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। ব্যালকনি দিয়ে সূর্যের তীর্যক আলো ঘরে আসায় ঘুম ভাঙেনি। আস্তে করে ক্লান্ত চোখগুলো খুলি, মনে হচ্ছে এই তো সবে মাঝরাত, কিন্তু কখন যে ব্যস্ত শহরটা আবারও ব্যস্ততায় রূপ নিল ঠাহর করতে পারছি না। হাতরে বেড সাইড থেকে ফোনটা নিলাম। 9টা বেজে গেছে, তা দেখে আর অবাক হলাম না। সময়ের আর দোষ কি, সে তো তার মতো প্রবাহমান।
একই চাদরের নিচে বস্ত্রহীন শুয়ে আছি আমি আর ইফান চৌধুরী নামক জানোয়ারটা। সে উল্টোভাবে চিত হয়ে ঘুমাচ্ছে। চাদরটা তার কোমর অবধি দিয়ে ঢেকে আছে। ফর্সা তার দেহের রং, জিম করা তার পেশিবহুল দেহের গঠন। একবার সে তাকাবে আর নিশ্চয়ই নেশা লেগে যাবে। এই যে এত ঘৃণা করি, তারপরও তার দিকে তাকালে কেমন যেন নেশায় বুঁদ হয়ে যায়, কেমন যেন নিজের থেকেই হারিয়ে যায়। কিন্তু তার বাহ্যিক গঠন যতটা আকর্ষণীয়, ঠিক ততটাই জঘন্য তার অন্তরটা। এগুলো ভাবলেই আমার ঘৃণা শতগুণ বেড়ে যায়। তাই তো বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না। ঘৃণার সহিত দৃষ্টি সরিয়ে নিলাম। অনেক বেলা হয়ে গেছে। লিভিং রুম থেকে কোলাহল আসছে। আমি কখনোই এত বেলা করে ঘুম থেকে উঠি না, তাই তাড়াতাড়ি শাওয়ার নিয়ে ফ্রেশ হতে হবে। আশেপাশে চোখ ঘোরালাম, ফ্লোরে ও শার্টটা পড়ে আছে, বাট আমার ড্রেস কোথায়? আরেকটু চোখ ঘোরাতেই চোখ পড়লো দরজার দিকে। কি অবহেলায় না আমার শাড়ি সহ সকল বস্ত্র পড়ে আছে। একটা তপ্ত শ্বাস ছেড়ে ফ্লোর থেকে ইফানের শার্টটা কুড়িয়ে পরে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম। কিছু একটা ভেবে আবার জানোয়ারটার দিকে তাকালাম। রাতে আমার ঘুম হারাম করে এখন কি শান্তিতে ঘুমাচ্ছে। ইয়া বেশি কিছু না, ওর শান্তির ঘুম সহ্য করতে পারলাম না, তাই আবার বিছানার উপর উঠে মুখে আওয়াজ করে ইফানের পাছায় একটা লাথি মারলাম। ঘুমের মধ্যে খেই হারিয়ে ফ্লোরে পড়ে গেল সে। আহা, এখন কি শান্তিই না লাগছে। আর এক মুহূর্ত সময় ব্যয় না করে ওয়াশরুমে ঢুকে পড়লাম। এদিকে ইফান চৌধুরী ধরফড়িয়ে চোখ খুলে নিজেকে আবিষ্কার করে ফ্লোরে। সে ফ্লোরে পড়লো কিভাবে ঠাহর করতে পারছে না। গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার আর মাথাও খাটালো না, আবার উঠে শুয়ে পড়লো একইভাবে। বেশ সময় নিয়ে ফ্রেশ হলাম। আজকেও একটা শাড়ি পরেছি, রংটা বেশ সুন্দর মিক্স কটন শাড়ি। আমাকে দেখতে দারুণ লাগছে। ওই দিন দাদি আমাকে বলে দিয়েছে সবসময় শাড়ি পরে থাকতে, এটা নাকি এই বাড়ির নিয়ম। তাই তো সবসময় নাবিলা চৌধুরী, চাচি শাশুড়ি, মনিরা, এমনকি পলিকেও শাড়ি পরতে দেখি সবসময়। আয়নার সামনে দাঁড়িয়ে আরেকবার নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। নিজের প্রশংসা নিজে কেউ করে না, তবে আমি করছি আজকে। আমাকে অন্য দিনের থেকে মাশাল্লাহ লাগছে। নিজেকে দেখতে দেখতে হঠাৎ আয়নায় দেখতে পেলাম ইফান চৌধুরীকে। সে আগের মতোই উপর থেকে পড়ে আছে এদিক ফিরে, তবে এবার আর ঘুমাচ্ছে না। অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি আয়নায় তাকে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে পিছন ফিরে তার দিকে তাকালাম। তখনও অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে ইফান। তার দৃষ্টি যেন মনে হলো যে এখন নেশায় বুঁদ হয়ে আছে। আমি ভ্রু কুঁচকে এগিয়ে বেডের কাছে গিয়ে কর্কশ কণ্ঠে শুধালাম, আমার শরীর থেকে কি মধু ঝরছে? এভাবে তাকিয়ে থেকে গিলে খাচ্ছেন কেন? আমার কথা ইরফান এবার একটু স্বাভাবিক হয়ে আমার চোখে চোখ রাখলো। পরক্ষণেই তার ঠোঁটের কোণে ভেসে উঠল সেই চিরচেনা হাসির রেখা। ঠোঁট কামড়ে হাসকি স্বরে হিসিয়ে বলল, সারা রাতে মধুই সংগ্রহ করলাম, তবুও যে কেন শেষ হলো না বুঝলাম না। এখনো মধু ঝরছে কিভাবে? আর তুমি কি বললে আমি তোমাকে গেলে খাচ্ছি? ইফ নব, আমি তো তোমার শরীর থেকে মধু চেটে চেটে খাওয়ার ধান্দা করছি বুলবুলি। হাসকি স্বরে ইরফানের বলা প্রতিটি বাক্যই শরীরে কাঁটা লাগিয়ে দেওয়ার মতোই। আমি বুক ফুলিয়ে একটা শ্বাস ফেলে বেডের সাথে মিশে দাঁড়িয়ে ইরফানের ওপর একটু ঝুঁকে আঙুল তুলে বললাম, গত রাত থেকে দেখছি বুলবুলি বুলবুলি ডেকে মরছেন। সোজা সাপটা বলে দিলাম, আমাকে উল্টাপাল্টা নামে একদম ডাকবেন না। আমার বলা বাক্যগুলো শেষ হওয়ার অবকাশটুকুও মিলল না। তার আগে এক হ্যাচকা টানে ইরফান আমাকে তার উন্মুক্ত ও ইস্পাতের মতো দৃঢ় বক্ষে আছড়ে ফেলল। তার দুটো হাতের নিচ্ছিদ্র বাঁধনে আমি বন্দী হলাম। আমি যথাসাধ্য ছটফট করে নিজেকে মুক্ত করার চেষ্টা চালালাম, কিন্তু ইরফান যেন এক মুহূর্তের সকল সংবেদনশীলতার ঊর্ধ্বে। আমার সেই ব্যাকুলতাকে তোয়াক্কা না করে সে উন্মাদের মতো আমার গ্রীবা থেকে বক্ষ অব্দি এলোপাথারি চুম্বনের ক্ষত এঁকে দিতে লাগলো। এরই সাথে হাসকি স্বরে হিসিসালো, গত রাতের পরও দেখছি তোমার একটু ঝাঁঝও কমাতে পারলাম না ছাজওয়ালি, তাই তো তোমার প্রতি নেশা কাটতেই চাইছে না। ইস, লোকটার মুখ দিয়ে কি দুর্গন্ধ বের হচ্ছে, আমার তো বমি এসে যাওয়ার উপক্রম। এর ওই মধ্যে সে আমার পিঠে ব্লাউজের ফিতার হাত দিয়ে দিল। আমি তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠলাম, ইয়াক, মুখ থেকে গুয়ের মতো গন্ধ বেরোচ্ছে, ছাড়ুন বলছি। সে আমার কথায় শয়তানি করে আমার মুখের কাছে আরো বেশি হাঁ করছে। আমার বমি এসে যাবে এমন অবস্থায় তখন অনুভব করলাম ব্লাউজের ফিতাটা ইরফান যত্ন করে বেঁধে দিচ্ছে। আমি তার এমন কাজে অবাক হলাম, তবুও প্রকাশ করলাম না, বরং ইরফানের থেকে নিজেকে ছাড়িয়ে তার উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় আউড়ে দিতে দিতে চলে যেতে লাগলাম। ইরফান আড়ামোড়া ভেঙে হাসতে হাসতে পিছন থেকে চেঁচিয়ে বলতে থাকে, আজ রাতেও কিন্তু আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করবো ছাজওয়ালি। ইটস ভেরি আনহেলদি ফর দ্য বডি। লিভিং রুমে সকলে বসে আছে। নাবিলা চৌধুরী, মুনিরা বেগম, পলি, ইতি একসাথে টিভির সামনে বসে চা খাচ্ছে আর নিউজ দেখছে। অন্যদিকে শ্বশুর মশাই ইকবাল চৌধুরী আর চাচা শ্বশুর ইরহাম চৌধুরী চা খেতে খেতে রাজনীতি এবং পারিবারিক বিজনেস রিলেটেড আলোচনা করছে। আমাকে সিঁড়ি থেকে নামতে দেখে ইতি দৌড়ে আসলো, আমাকে জড়িয়ে ধরে বলে উঠল, আরে ভাবিজান,
আজ এত দেরি করে ঘুম থেকে উঠলে কেন? আমি মৃদু হেসে উত্তর করলাম। আজ ঘুমটা একটু বেশিই হয়েছে, তাই আর কি। আমার দিকে সকলে একবার তাকিয়ে পুনরায় তাদের মতো আলাপ করতে ব্যস্ত হয়ে পড়েছে। আমি নাবিলা চৌধুরীর দিকে তাকাতেই তিনি আবার টিভির দিকে মনোযোগ দিলেন। ইতি আমাকে টেনে সবার কাছে নিয়ে যায়। আমাকে দেখে পলি হেসে নাবিলা চৌধুরীর থেকে সরে বসে আমাকে জায়গা করে দেয়। আমিও গিয়ে ওইখানে বসে পড়ি। তারপর আর চোখে নাবিলা চৌধুরীর দিকে তাকালাম। এই মহিলাকে প্রথম প্রথম যেমন দেখেছিলাম এখন একেবারে ভিন্ন। আমার সাথে তেমন কথা বলে না। আমি ফ্যান ফ্যান করলে মাঝে মাঝে একটা আধটা উত্তর দেয়। তবে মহিলার ভাবভঙ্গি চলাফেরা সবসময় পরিপাটি হয়ে থাকে, একদম নজর কাড়া। দেখতে এখনও যথেষ্ট স্মার্ট। চৌধুরী বাড়ির কোম্পানির বাই চেয়ারম্যান বলে কথা। ভাবনার মাঝে পলির কথায় ধ্যান ভাঙে। আহারে কি সুন্দর মেয়েটা এইভাবে মারা গেল। ওপাশ থেকে চাচি শাশুড়ি মনিরা বেগম বলে উঠল, না রে পলি, দেখছো না মেয়েটার গায়ে বউয়ের লাল শাড়ি? আমার তো মনে হচ্ছে তেনারা মেরে ফেলেছে। তাদের কথায় টিভিতেই তাকালাম। নিউজে দেখাচ্ছে দিয়াবাড়ি লেকের পাশের নির্জন জায়গায় আজ বহু বছর পর লাশ পাওয়া গেছে। গাছের ডালে দড়ির সাথে ঝুলেছিল। স্থানীয় পুলিশ লাশ পরে উদ্ধার করেছে। দেখে মনে হচ্ছে আত্মহত্যা করেছে। এছাড়া তেমন কোনো প্রমাণ এখনও তারা সংগ্রহ করতে পারেনি। আমি খুব মনোযোগ দিয়ে নিউজ দেখছি, তখন আবারও পলির কথা কানে আসে। জাহানারা ভাবি, তোমার গলায় লালচে দাগগুলো কিসের? পলির কথাটা আসতে শোনালেও নাবিলা চৌধুরীর কানে যায়। তবে উনি আমার দিকে একবার আর চোখে তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে চা খেতে খেতে টিভি দেখায় ফের মন দেয়। আমি পলির কথায় নিজের গলা ও ঘাড়ের দিকে লক্ষ্য করলাম। কেমন লালচে দাগ হয়ে আছে, থাকবেই না কেন? ইরফান শয়তানটা রাতে যেভাবে দাঁত বসিয়েছে সেই দিক থেকে গলার দিকে কম, শরীরের অন্য সব স্থানে আরও ক্ষত বেশি। এখন পলিকে কি বলবো, এগুলো স্বামীর দেওয়া দাগ? আর না বললে তো মাইন্ড করবে। ইরফান নেই, তাহলে এমন দাগ কিভাবে হলো? আসলে দেখে বোঝা যাচ্ছে এগুলো কিসের দাগ। পলি প্রশ্ন করতো না, যদি জানতো ইরফান দেশে চলে এসেছে। নাবিলা চৌধুরী আমার পাশে বসায় তার গায়ে জ্বলন ধরাতে ইচ্ছে করে শুনিয়ে বললাম, আসলে না পলি, তোমার ভাই রাতে দেশে ফিরেছে, আর তাকে তো চেনোই, কতটা বউ পাগল মানুষ। আমার কথায় পলি আর ইতি ঠোঁট চেপে হাসছে। কথাটা কাকিয়ার কান পর্যন্তও কিছুটা গেছে, তাই খুক খুক করে কেসে উঠল। নাবিলা চৌধুরী এতক্ষণ চুপ থাকলেও এখন আমার দিকে তাকিয়ে অবাক হয়ে প্রশ্ন করে বসলো, ইরফান দেশে চলে এসেছে কখন? আমাকে তো কিছু বললো না। আমি ওনার কথায় একটু ভাবসাব নিয়ে বললাম, আসলে কি বলেন তো, ও আমায় ভীষণ মিস করছিল, তাই হঠাৎই চলে এসেছে। নাবিলা চৌধুরী খুব ভালো করে জানেন তার আর ইরফানের সম্পর্ক কেমন, তাই সরু চোখে তাকায় আমার দিকে। আমি আরেকটু ওনার সাথে ঘেঁষে ফিসফিস করে বললাম, এই যে দেখছেন গলায় দাগ, লাল 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 দাগগুলো, এগুলো আপনার ছেলে কাল রাতে আদর করে দিয়েছে। নির্লজ্জ মেয়ে ছেলে। তেতে উঠল তৎক্ষণাৎ নাবিলা চৌধুরী। তারপর দাঁতে দাঁত পিষে তিনি ওনার পেটের দিকে শাড়িটা একটু সরিয়ে আমাকে দেখিয়ে বলে উঠল, এই যে দেখছো লাল দাগগুলো, এগুলো তোমার শ্বশুরমশাই আদর করে করে দিয়েছে। তাই বলে তোমার মতো বেহায়াগিরি করে লোকদের দেখিয়ে বেড়াচ্ছি না। অসভ্য মেয়ে কোথাকার। নাবিলা চৌধুরীর এমন কাজে আমি চরম আশ্চর্য হয়ে গেলাম। উনি যে এমন কিছু বলবে তা আমি কোনোদিন কল্পনাও করিনি। বিস্ময়ের রেশ তখনও কাটেনি। সহসা ওনাকে কিছু বলার জন্য মুখ খুলতেই তার আগেই সদর দরজায় কলিং বেল বেজে উঠল। এই সাত সকালে আবার কে আসলো? মনে প্রশ্ন জাগলো। কাজের মেয়ে লতা এগিয়ে গিয়ে দরজা খুলতে ঘরে প্রবেশ করলো একজন মহিলা, সঙ্গে একটা ইয়াং মেয়ে আর ছেলে। সকলের হাতে ট্রলি ব্যাগ আর চোখে কালো রোদ চশমা। মহিলাটা দেখতে অনেকটা নাবিলা চৌধুরীর মতোই। পরনে মেরুন কালারের জামদানি শাড়ি, আর ওনার পেছনে দাঁড়িয়ে আছে মেয়েটা একটা জিন্সের হাফ প্যান্ট আর উপরে ব্রা পরে আছে। দেখতে বিদেশি মনে হলেও দেশীয় হবে হয়তো। ছ্যা ছ্যা ছ্যা, কত বড় নির্লজ্জ হলে এসব পরে ঘোরাঘুরি করে, তাও বিড়িতে। মেয়েটাকে দেখে শেষ হতে না হতেই চোখ পড়ল ছেলেটার দিকে। সারা প্যান্ট ছেঁড়া ছেঁড়া, দেখে মনে হচ্ছে ব্লেড দিয়ে এক এক জায়গায় কেটে দিয়েছে। হাতে কেমন গুন্ডাদের মতো ব্রেসলেট, গলায় মোটা গোল্ডের চেন। সে যাই হোক, আমার মাথায় তো শুধু এটাই ঘুরছে, প্যান্টের সামনে যা অবস্থা পিছনে কি একই অবস্থা? একটাবার দেখলে মনের কৌতূহল মিটত, তবে আর বেশি ভাবতে পারলাম না। কিছু একটা পড়ে যাওয়ার শব্দ কানে আসতেই নাবিলা চৌধুরীর দিকে তাকালাম। ওনার চোখ মুখ খুশিতে চিকচিক করছে। ঠাস করে হাতে চায়ের কাপটা টি টেবিলে রেখে ছুট লাগায়। অন্যদিকে শাহরুখ খানের মতো দুহাত মেলে ধরে মহিলাটি। আমি ছাড়া সকলের হাসি মুখে এই সিনেমা দেখছে। মহিলাটিকে প্রায় জড়িয়ে ধরবে, ঠিক সেই সময় ঘটে বিপত্তি। শাড়িতে পা
বেঁধে মুখ থুবড়ে পড়ে নাবিলা চৌধুরী। উনি পড়ে যেতেই সকলের মুখে হাত চলে যায়। এদিকে উনি পড়তে দেরি হয়েছে, কিন্তু আমি হো হো করে উচ্চস্বরে হাসি আরম্ভ করতে দেরি করেনি। আমার হাসির আওয়াজ শুনে সকলে ভয়াতুর দৃষ্টি আমার দিকে তাক করে। পলি আমার পাশেই ছিল। সে আমার হাতে একটা চিমটি কাটে যাতে আমি হাসি থামাই, কিন্তু আমি তো খ্যাক খ্যাক করে হেসেই চলেছি। আমি বুঝতে পারছি না এত ফানি মোমেন্টেও কেউ না হেসে কিভাবে আছে। আমার হাসির আওয়াজে উক্ত মহিলাটি অদ্ভুত দৃষ্টিতে একবার আমার দিকে তাকিয়ে তারপর নাবিলা চৌধুরীকে তুলে দাঁড় করায়। নাবিলা চৌধুরী উঠে দাঁড়িয়ে ঘাড় বাঁকিয়ে আমার দিকে কটমট করে তাকালেন, তবে বেশিক্ষণ রাগ প্রকাশ করতে পারল না। তার আগেই মহিলাটির আদুরে বাক্য ওনার কানে পৌঁছায়। আরে ওকে, তোর লাগেনি তো নাবু? মহিলাটির কথা শুনে সকলেই আমার দিক থেকে দৃষ্টি সরিয়ে ওনাদের দিকে রাখলো, তবে আমার আড়ালে দুজোড়া নিষ্পলক চোখ তখন আমার দিকে তাক করা ছিল। নাবিলা চৌধুরী মহিলাটির কথা শুনে কেমন আহ্লাদি হয়ে গেল, অন্তঃপর বলে উঠল, না দি ভাই, তেমন লাগেনি। লাগলে তো খুশি হওয়ার মানুষের অভাব ছিল না। শেষ কথা আমার দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলে। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে অন্যদিকে তাকাতেই চোখ পড়ে সেই ছেঁড়া প্যান্ট পরা ছেলেটার দিকে, কেমন অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে। আমার সাথে দৃষ্টি মিলতেই কেমন হালকা ঠোঁট প্রসারিত করলো। অদ্ভুত এই নতুন পাবলিকগুলো। বিড়িতে আসলে কবে? আমাকে একবার জানালেও না। নাবিলা চৌধুরীর কথার উত্তর মহিলাটি দেওয়ার আগে হাফ প্যান্ট পরা মেয়েটি ঝড়ের বেগে সে নাবিলা চৌধুরীর গলা জড়িয়ে ধরে বলে উঠল, তোমাকে সারপ্রাইজ দিব বলেই মমকে জানাতে বারণ করেছিলাম। মেয়েটির ন্যাকামির সাথে ছেলেটাও জয়েন হলো। এসব ন্যাকামি আবার সহ্য হয় না আমার। আমি পলির কাছে ঘেঁষে দাঁড়ালাম। পলি আমার চেয়ে হাইটে একটু খাটো হওয়ায় হালকা মাথাটা নিচু করলাম। তারপর মেয়েটার কানের কাছে ফিসফিস করে শুধালাম, তুমি কি এই কাউয়াগুলারে চেনো? আমার বলা বাক্যটা পলির কানে পৌঁছাতে সে একবার ওইদিকে তাকায়, তারপর গলা খাদে নামিয়ে বলতে লাগলো, এইসব কি বলছো ভাবি? ওই যে মহিলাটাকে দেখছো, ওইটা মায়ের বড় বোন নুলক চৌধুরী। আর ওই যে ছেলে মেয়ে দুটো, তারা আমাদের খালা শাশুড়ির ছেলে পঙ্কজ আর নোহা। আমাদের শাশুড়ির চেয়েও সাংঘাতিক এই মহিলা। কাকিয়া বলেছে ওনারা লন্ডনে থাকেন, তবে প্রতি বছরে কয়েকবার দেশে আসেন, আর এই বাড়িতে কয়েকদিন থেকে শাশুড়ি মাকে ভালো ট্রেনিং দিয়ে যায়। নুলক আন্টি সে কি তেজ, তুমিও বুঝতে পারবে। আর জানো না তো, নোহা এখানে আসতে আমাকে কিভাবে যে খাটায়, মনে হয় আমি এবারে কাজের মেয়ে। আমার বিয়ের 1 সপ্তাহ পরেই এখানে তারা আসে। তারপর সবাই মিলে আমাকে কত কথা শুনিয়েছে, আমি ছোট লোক, তাদের বড় ঘরের ছেলেকে ফাঁসিয়েছি, আর কত কি। তার মানে আমার কাজটা এত ইজি হবে না। আমি অস্পষ্টভাবে বললেও পলির কান পর্যন্ত পৌঁছায়। সহসা সে শুধায়, কোনো কাজের কথা বলছো ভাবি? নাথিং। এদিকে নুলক চৌধুরী ইকবাল চৌধুরীকে নিয়ে হালকা জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, কেমন আছো বড় ভাইয়া? ইকবাল চৌধুরী নুলক চৌধুরীর মাথায় হাত বুলিয়ে বলেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের সকলের দোয়ায় ভালো আছি। তারপর ইরহাম চৌধুরী আর মনিরা বেগমের সাথে কিছুক্ষণ কথা বলে মনিরা বেগম কিচেনে আর ইতি দৌড় লাগায় দাদির ঘরের দিকে। তারা চলে যেতেই নাবিলা চৌধুরী ওনাদের সোফায় বসতে বললেন। এদিকে আমি আর পলি আগে থেকেই সেখানে দাঁড়িয়ে। ওনারা এগিয়ে আসতেই যে সোফাটায় বসবে সেখানে তাড়াতাড়ি নিজের জায়গা নিয়ে পায়ের ওপর পা তুলে বসে পড়ি। আমার এমন কাণ্ডে সকলে ক্ষিপ্ত হলেও আমি চিলমুডে, আমার কাজই তো তাদের জ্বালানো। ওনারা এদিকে আসতে পলি তাদেরকে জিজ্ঞেস করলে নুলক চৌধুরী মৃদু হাসলেন, তবে কথা বলার প্রয়োজন মনে করলেন না। তিনি আমার সামনে সোফাটায় বসলেন, ঠিক আমার মতো করে পায়ের ওপর পা তুলে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে আমি ওনার প্রতিদ্বন্দ্বী। তখনই পঙ্কজ নামক ছেলেটা আমার পাশে সোফায় বসে, এমনভাবে রয়েছে যে আরেকটু হলে আমার শরীরের সাথে লেগে যাবে। আমি চোখ গরম করে সেদিকে তাকাতেই দেখলাম এমনভাবে সোফায় শরীর হেলিয়ে বসে আছে যেন পাশের মানুষটাকে দেখতেই পাচ্ছে না। হোয়াট দ্য হেল? আমি আচমকা দাঁড়িয়ে চোয়াল শক্ত করে বাক্যটা বললাম। লোকটা আমার দিকে তাকিয়ে ঠোঁট প্রসারিত করে বলল, নাইস। আমি লোকটার দিকে আঙুল তুললাম। কয়েকটি অশ্রাব্য কথা শোনানোর জন্য মুখটা ফিসফাস করছে। কিছু বলতে যাব তার আগেই নোহা মেয়েটা আমার সামনে এসে দাঁড়ায়। চোখের সানগ্লাসটি নাকের ডগায় এনে দুহাত বুকে ভাঁজ করে আমার ওপর থেকে নিচ একবার পরক করে, তারপর চোখের সানগ্লাসটা চোখ থেকে খুলে সোফায় ছুঁড়ে ফেলে দেয়। বিদঘুটে হেসে নাবিলা চৌধুরীর দিকে তাকিয়ে বলে, মিমি, শি ইজ জাহানারা।
নাবিলা চৌধুরী কিছু বললেন না, তিনি তার বড় বোনের দিকে তাকালেন। অন্তঃপর তারা দৃষ্টি বিনিময় করে নিঃশব্দে হাসলো। আমি সবকিছু লক্ষ্য করছি। নাবিলা চৌধুরীর সাথে দৃষ্টি মিলতেই চোখ উল্টে অন্যদিকে তাকালো। আমি মনে মনে ভাবতে লাগলাম, আমাকে দেওয়া ইনফরমেশন ঠিকই, নাবিলা চৌধুরীর দলটা একটু বড়ই। হোয়াট এভার, সব জায়গায় দল নিয়ে কিছুই হয় না, মগজটা একটু খাটাতে হয়। এরই মাঝে নোহা সকলের মাঝ থেকে দৌড় লাগায়। অনেকক্ষণ ধরে ওপর থেকে এসব নাটক দেখছিল ইরফান চৌধুরী। ফর্মাল ড্রেসে মনে হচ্ছে কোথাও বের হচ্ছিল সবে। নিচে নামতেই নোহা তাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। Baby, I can't believe we are meeting after so long. নোহা ইরফানের বুকে হুমড়ি খেয়ে পড়ে বলতে থাকে। আমি অনুভূতিহীন ভাবে সেদিকেই তাকিয়ে। ইরফানও আমার দিকে তাকিয়ে আছে, তার ঠোঁটের কোণে সেই ক্রূর হাসি। ইরফান কোনো উত্তর করলো না, বরং নোহা আবারও তাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। অভিমানী সুরে বলে, Do you know, babe, how much I was missing you? We haven't met for the last 3 months. Everything felt boring without you. নোহার কথা শুনে ইরফান আমার দিক থেকে চোখ সরিয়ে নোহার কানের কাছে ফিসফিস করে বলে উঠল, আই নো বেব, হাউ মাচ ইউ মিসড মি। সেজন্যই তো এভরিডে বারে গিয়ে ছেলেদের সাথে রুম ডেট করতে। ইরফানের কথায় মেয়েটা হেসে উড়িয়ে দিল। মেয়েটাও তার কানের কাছে ফিসফিস করে বলে উঠল, But no one could give service like you, darling. অন্তঃপর দুজনেই হো হো করে হেসে দিল। তাদের হাসার কারণ আমরা কেউ বুঝিনি। ইরফান নোহার থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকালো। তখনও আমি নিষ্প্রভভাবে তার দিকেই তাকিয়ে। সে আমাকে চোখ মেরে ঠোঁট গোল করে চুম্মা দেখালো। আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না এসব লুচ্চামি দেখার জন্য, তাই চলে যেতে নিলাম। সিঁড়ির দিকে যাওয়ার সময় কাঁধ দিয়ে নোহাকে ধাক্কা মারলাম, কারণ পুরো সিঁড়ি তারই দখলে ছিল। তাদেরকে যখন ক্রস হতে গেলাম তখনই হাতে টান অনুভব করি। ঘাড় কাত করে পিছনে তাকাতেই দেখলাম ইরফান আমার হাত ধরে রেখেছে। এদিকে নোহা চোখ শুরু করে আমার দিকে তাকিয়ে আছে, যেন ইরফান থাকায় কিছু বলতে যেও পারছে না। অযাচিত কারণে রাগে সারা শরীর জ্বলছে। চোয়াল শক্ত করে রেগে ইরফানের দিকে তাকালাম। ইরফান হালকা হেসে আমাকে আবার সবার মাঝখানে নিয়ে দাঁড় করালো। নুলাক চৌধুরীর কাছে যেতেই তিনি হালকা হেসে জিজ্ঞেস করলো, হাউ আর ইউ বেটা? কয়েক মাস ধরে তো তোমাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। অ্যান্ড সো আমার মেয়েটা অস্থির হয়ে থাকতো অল টাইম। রিয়েলি আন্টি? তাই বুঝি মেয়েকে স্থির করতে ক্লাবে পাঠাতেন? ইরফান হেসে হেসে কথাটা বললেও নুলাক চৌধুরীর মুখটা চুপসে যায়। ইস, চেহারাটা দেখার মতো ছিল। আমি ঠোঁট চেপে হাসতে গিয়েও গলা দিয়ে আওয়াজ বেরিয়ে আসে। তখনই আবার ওনার সাথে চোখাচোখি হয়। অদ্ভুত মহিলা, চোখে কিছু একটা তো আছে যা ভীষণ অস্বস্তিকর, তবে প্রকাশ করলাম না। ইরফানের আরেকটি হাত ধরে আছে নোহা। অন্তঃপর নোহা আর তার মাকে দেখিয়ে বলে, বাই দ্য ওয়ে, লুক, শি ইজ মাই ঝাঁচওয়ালি, থোড়ি ঘরওয়ালি, জানারা শেখ। আপনার 10টা না 5টা না একটা মাত্র তেজি টুসটুসে বউ। তারপর আমায় নোহাকে দেখিয়ে বলল, এই হচ্ছে আমার মেয়ে নোলক চৌধুরীর মেয়ে, মানে আমার না হওয়া সতীন। তারপর আমার কানের কাছে এসে ফিসফিস করে বলে উঠল, নরদিনে ভেবে একদম ভুল করো না জান, ওই শালি তোমার পেয়ারার স্বামীর খাওয়া জিনিস। বর্ষাকালের মাঝামাঝি সময়, আষাঢ় গিয়ে শ্রাবণ পড়েছে সবে। অন্যান্য বছরের তুলনায় এবার বৃষ্টি হয়নি বললেই চলে। কদিন ধরেই ক্ষণে ক্ষণে উত্তর দিক দিয়ে দমকা হাওয়া বইছে। মাথার উপর বিশালাকার নীল আকাশটা কখনো কালো মেঘে ছেয়ে যাচ্ছে, তো কখনো আধার কাটিয়ে সূর্যের তীর্যক রশ্মি পৃথিবীতে আসছে। পর্যাপ্ত বর্ষণ না হওয়ার ফলে দেশের বেশ কয়েকটি অঞ্চলে খরা দেখা দিয়েছে। আকাশের ঘন কালো মেঘগুলো সবুজে ঢাকা প্রকৃতিটাকে লোভ দেখিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আসরের নামাজ পড়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আজকের অন্তরে বড্ড বেশি দহন হয়। যখনই আমার অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করি তখনই আতঙ্ক ধরে যায়। আমার যখন 17 বছর চলছে তখন দাদি আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। তবে মারা যাওয়ার আগে সবসময় বলতেন, জাহান বুবুরে সাবধানে রাখিস, আমাকে বংশে কার জানি কুনজর লাগছে। এই যে দেখো না, আমার ফুলের মতো একমাত্র মাইয়াটা অকালে ঝইরা গেল। দাদির কথাগুলো এখন সত্যি মনে হচ্ছে। আমি 18তে পা দেওয়ার সাথে সাথেই জীবনের মোড় পাল্টে যায়, আর তখন থেকেই সহজ জীবনটা দুঃস্বপ্ন হয়ে যায়। তার মধ্যে ইরফান চৌধুরীর আগমনটা সবচেয়ে ভয়ঙ্কর। লোকটাকে এতদিনে বিন্দুমাত্র বুঝে উঠতে পারলাম না। শুধু মনে হয় অনেক রহস্যই তার মধ্যে লুকিয়ে আছে, যা আমার কল্পনার বাহিরে।
আয়নার সামনে দাঁড়িয়ে কোমর পর্যন্ত লম্বা ঘন কালো চুলগুলো লুজ করে আলগোছে খোপা করে বাহুতে শাড়ির আঁচলটা তুলে নিলাম। গলায় বেশ কয়েকটি জায়গায় অস্বস্তিকর দাগগুলো এখনও দৃশ্যমান। আমি ফেস পাউডার জায়গাগুলোতে লাগানোর সময় ভেসে উঠল সকলের দৃশ্যটি। ইরফান, নুলক চৌধুরী আর নুহার সাথে পরিচয় করিয়ে দিলেও পঙ্কজ ছেলেটার সাথে দেয়নি। বিধায় ছেলেটা নিজেই আমার দিকে হেসে হাত বাড়িয়ে দেয়। হেই বিউটিফুল, আম পঙ্কজ। সবাই ভালোবেসে পঙ্কি বলে ডাকে, তুমিও না হয় ভালোবেসে বাকিটার উচ্চারণ করতে পারেনি। তার আগে ইরফান তার ঠোঁটে আঙুল দেখিয়ে চুপ করিয়ে দেয়। অন্তঃপর বলে ওঠে, প্রেম ভালোবাসা আমার আর বউয়ের কারোর ডিকশনারিতেই নেই। আমরা দুজনে গভীর চলার মাঝে। এখন আমার তুইও এখানে ডুব দিতে আসিস না। এইটুকু বলে ইরফান সবাইকে একবার আর চোখে দেখে পঙ্কজকে হিসিয়ে বলে, বাই এনি চান্স ওই সাহসটা যদি দেখাতে চাস তাহলে তোর এটা সারা জীবনের জন্য শুয়ে দেব। সো বি কেয়ারফুল। কথাটা বলার সময় ইরফান পঙ্কজের মেন পয়েন্টে হালকা থাপড়ে বুঝায়। এটা কারো চোখে না পড়লেও আমার দৃষ্টি এড়ায়নি। কত বড় বজ্জাত লোক ভাবা যায়। অন্তঃপর ইরফান পঙ্কজকে চোখ মেরে বাহুতে আলতো করে চাপড়ে ঠোঁট বাঁকায়। পঙ্কজের মুখটা কালো হয়ে গেলেও তৎক্ষণাৎ আবার হেসেও দেয়। কিছু বলবে তার আগে ইরফান এক হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে আর এক হাত দিয়ে আমার কোমর ধরে শীষ বাজাতে বাজাতে আমাকে রুমে নিয়ে চলে আসে। অযাচিত কারণে লোকটা বড্ড বেশি রেগেছিল। সকলের সামনে প্রকাশ না করলেও আমাকে একা পেয়ে সব রাগ ছেড়েছে। রুমে গিয়ে সেই শক্ত থাবায় আমার গলাটা চেপে ধরে। আমি কি বসে থাকার মেয়ে? নিউটনের তৃতীয় সূত্রের মতো বিপরীতমুখী প্রতিক্রিয়া না দেখিয়ে বসে থাকবো? আমি শক্ত করে ওর ঘন সিল্কি কালো চুলগুলো দুহাত মুঠো করে নিই। আমার এমন কাজে সে কখনোই রেগে যায় না। এবারও তাই হলো। জিহ্বার ডগা দিয়ে গাল ঠেলে নিঃশব্দে হাসে। অন্তঃপর দেওয়ালের সাথে আমাকে মিশিয়ে সেও আমার সাথে অবশিষ্ট দূরত্ব ঘুচায়। স্বামীর সাথে রাতে জম্পেশ কালাপিরিতি করেছ, এটা লোক দেখানো মন্দ না। বরং লোককে আমার ছোট ভাইয়ের বীরত্বের প্রশংসা করবে, কিন্তু পরপুরুষের সামনে টইটি করবে, এটা আবার কোন বালফারণে কাজ বউ? আমিও ইরফানের কথায় চোখ সুর করে জিহ্বার ডগা দিয়ে গাল ঠেলে ওর মেইন পয়েন্টে তাকিয়ে চিন্তিত ভঙ্গিমায় বলে উঠলাম, আপনার ছোট ভাই আবার কোন জীবনে বীরত্বের কাজ করলো? ওটা তো কাপুরুষের মতো কাজ করা ছাড়া আর কিছু পারেই না করতে। ইরফান আমার দৃষ্টি অনুযায়ী সেখানে তাকিয়ে আচমকা প্যান্টের চেন খুলে দিল। আমি ওর এমন কাণ্ডে চরম আশ্চর্য। মুখের কথা শেষ না করে তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে ওর দিকে তাকাতে দেখলাম ঠোঁট কামড়ে হাসছে। অসভ্য। আরে বউ নিচে দেখো। ঠোঁট কামড়ে হাসার ফলে সমান তালে তরঙ্গায়িত হচ্ছে ইরফানের প্রশস্ত ঢেউ খেলানো বুকটা। কি হলো একবার দেখোই না, ছোট ভাই কাল রাতের পর থেকে কেমন যেন গ্লো করছে। আমি কোনো দিক না ভেবেই বোকার মতো ওইখানে তাকাতেই হো করে হেসে ওঠে। আমি হতবাক নয়নে ইরফানের দিকে তাকিয়ে এটা কি ধরনের মানুষ ভেবে পাচ্ছি না। ইরফানের নির্লজ্জতার কোনো লিমিট নেই। হাসতে হাসতে আবার জিপা টেনে নিল। আমার কোমরের শাড়ির উন্মুক্ত ভাঁজে হাত ঢুকিয়ে তার সাথে চেপে ধরে। এই মুহূর্তে আমি বাখিন, অবশ্য তেমন কিছু দেখেনি, ব্ল্যাক কালারের জাইয়াটা ছাড়া। আজকে কি ওই দিনের মতো সোনার বাংলা দেখতে চেয়েছিলে বউ? ওকে, তবে এখন সময় নেই, রাতে এসে দেখাবো কেমন? আর হ্যাঁ, আসার সময় সান্ডার তেল নিয়ে আসবো, কি বলো? কথাটা বলেই চোখ মারল। আমি ইরফানের হাতের বাঁধন ছাড়াতে ছাড়াতে দাঁত কটমট করে আওড়ালাম, শালা খাইসটা। ইরফান বাইরে যাওয়ার আগে আমার ঠোঁটে গাঢ় চুম্বন এঁকে দেয়। অন্তঃপর কড়াভাবে বলে যায় সে আসার আগে যেন রুম থেকে বের না হই। তার দৃষ্টি নাকি সবসময় আমার উপর থাকবে। আমি বুঝতে পারি না ও আসলে কি চায়, কেন আমার সাথে এত সহজ। কিন্তু আমি তো জানি সে যা দেখায় তা না। তাহলে এসব ভেবে ভেবে এতগুলো দিন এই বাড়িতে কেটে গেল। মনের ভিতর হাজারো চিন্তা ঘুরপাক করে। যতই সমীকরণ মেলাতে বসে অন্তঃপর সে একই জায়গায় আটকা পড়ে যায়। তখনই ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আমার এই জটিল সমীকরণ না মিললে আজীবন আটকা পড়ে থাকতে হবে শ্বাসরুদ্ধকর এই কালকুঠুরিতে। ইরফান চলে যাওয়ার পর আমি আর রুম থেকে বের হয়নি। আজ ভেবেছিলাম ভার্সিটি যাব, তার হলো কই। কোথা থেকে কতগুলো কাউবা উড়ে এসে জুড়ে বসেছে আমার রাতের ঘুম হারাম করার জন্য। দুপুর আমাকে নিচে নামতে না দেখে পলি রুমে এসে খাবার দিয়ে যায়। বেশ কিছুক্ষণ সে আমার রুমেই ছিল। তখন জানতে পারি নুলক চৌধুরী আর নাবিলা চৌধুরী ইকবাল চৌধুরীর চাচাতো বোন ছিলেন। তখন আমি পলিকে শুধাই, ও মা, আমি এখানে এতদিন ধরে আছি, একবারও তো বললে না কেউ। তুমি তো জিজ্ঞাসাই করনি কখনো, তাই আর কি বলা হয়নি। পলির কথাতেই যুক্তি আছে। ওই বাড়ির মানুষগুলোর সাথে আমি সেসব নিয়ে কখনো কথা বলিনি। কিন্তু অনেকবার মনে প্রশ্ন এসেছে নাবিলা চৌধুরী কিভাবে ইকবাল চৌধুরীকে বিয়ে করেছিল। এখন কাজিন জানার পর জানার ইচ্ছেটা আরও প্রবল হলো। আচ্ছা পলি, তুমি কি জানো কিভাবে মা আর বাবার বিয়েটা হয়েছে?
আমার বিয়ের 7 কি 8 মাস হয়েছে। তুমি তো জানোই বিয়েটা একটা দুর্ঘটনায় ছিল, তাই অন্যদের মতো এতটা স্বাভাবিকভাবে এখনও সবার সাথে মিশতে পারিনি। ওই জন্যই কাউকে কখনো কিছু জিজ্ঞাসা করে উঠতে পারি না। তুমি জানো ভাবি, আমারও জানার খুবই ইচ্ছে কিভাবে কি হলো। অনেকক্ষণ আমরা গল্প করি, তারপর পলি চলে যায় নিচে। সকালে ইতি গিয়ে দেখে দাদি অসুস্থ। এরপর থেকে দাদিকে নিয়ে সকলে ব্যস্ত দিন পার করেছে। নুলক আর নাবিলা চৌধুরী সকাল থেকে দাদির কাছে আছে। আমারও মন চাচ্ছিল না তাদের সামনে যাবার। আবার ইফানও কড়াকড়ি বলে গেছে সে আসার আগে নিচে যেন না যায়। আমি তো তার বাধ্য বউ নই যে তার কথা শুনবো। এই বাড়িতে নাবিলা চৌধুরী আমাকে দেখতে পারতো না, আর বাকি সবাই আমার সাথে সৎ ছিল। সবার সাথে দাদি একটু বেশি। তিনি সবসময় আমাকে এটা সেটা বোঝায় কিভাবে সংসারের হাল ধরতে হয়। মোট কথা যথেষ্ট স্নেহ করেন। তাই নিচে যাওয়ার ইচ্ছে না থাকলেও দাদির জন্য রুম থেকে বের হলাম। এই চৌধুরী বাড়িটা বিশাল বড়। বাড়ির নিচতলায় দাদি আর নাবিলা চৌধুরীর রুম, আর বাকি সবাই দুতলায় আর তিনতলায়। নাবিলা চৌধুরীর রুম আর তিনতলায় চাচা শ্বশুরের 2 ছেলে মেয়ের রুমে কখনো যাওয়া হয়নি। তাদের অবশ্য এখনো সামনাসামনি দেখাই হয়নি, পড়াশোনার জন্য ইউএসএতে থাকে। আমি সিঁড়ি দিয়ে নামছি, ঠিক তখনই পঙ্কজ ছেলেটার সাথে মুখোমুখি হই। আমি এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিলাম। লোকটা তাকানোটা একটা মেয়ের জন্য ভীষণ অস্বস্তিকর। আমি সাইড দিয়ে চলে যেতে নিলে রাশভারী পুরুষালী কণ্ঠ কানে আসে। এইভাবে তাকালে কিন্তু কারো কারো রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে ভাবিজান। আমি পিছন ফিরে একবার লোকটার মুখের দিকে তাকালাম। পঙ্কজ মুচকি হেসে হেসে চুইংগাম চিবোচ্ছে। আমি এরকম অচেনা লুচ্ছা টাইপের লোকের সাথে কথা বলতে চাচ্ছিলাম না। বিয়ের পর থেকে মুখটা কেমন জানি আস্তাগফিরুল্লাহ মার্কা হয়ে গেছে। ভালো কথা বের হতে চাই না, লোক বুঝেই মুখ নিজেই খুলে যায়। কিন্তু এখন মুখ খারাপ করলে চলবে না। একটু আগেই নামাজ কালাম পড়ে এসেছি। আমি একটা সিঁড়ি নামতেই আবার পঙ্কজের গলার স্বর ভেসে আসে। ইরফান কি এখনো রুমে? আমি আবার থামলাম। ঘাড় ঘুরিয়ে সূক্ষ্ম নজরে তাকাতেই পঙ্কজ বলে উঠল, মা, মানে তোমার রুমের দরজা বন্ধ ছিল তো তাই। আমাকে লুচ্ছা চাহনি দিয়ে স্ক্যান করতে করতে বাক্যটি আওড়ায়। আমি এবার শিওর শালা বিশাল বড় খাইসটা। ভালো ব্যবহারে এদের আবার শরীর চুলকায়। আমি মুখ না খুললে তো লাই পেয়ে বসবে। আরে ভাবি তুমি? রান্নাঘর থেকে দুধের গ্লাস হাতে নিয়ে মনে হয় দাদির রুমের উদ্দেশ্যে যাচ্ছিল পলি। আমাকে সিঁড়িতে দেখে এগিয়ে আসে। তবে এখানে পঙ্কজ ছেলেটাও আছে তা সে আশা করেনি। কেমন অপ্রস্তুত হয়ে পড়লো মেয়েটা। পলির উপস্থিতিতে পঙ্কজ আমার থেকে দৃষ্টি সরিয়ে পলিকেও স্ক্যান করে নিল। যা আমি লক্ষ্য করে পলির কাছে গেলাম। ওকে নিয়ে দাদির রুমের দিকে যাব, তার আগে আবার পিছনে তাকালাম। লোকটা একইভাবে চুইংগাম চিবোতে চিবোতে এদিকে তাকিয়ে শয়তানের মতো হাসছে। আর সময় নষ্ট না করে পলির সাথে যেতে যেতে ছাড়লাম এক অষ্টাব্য গালি। আমার 20 বছরের অভিজ্ঞতায় এমন দেখিনি আর। অধীর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আকাশে জমে থাকা কালো মেঘগুলো প্রকৃতির ডাকে সায় দিয়েছে। আজ মাগরিবের পর থেকেই গভীর বর্ষণ শুরু হয়েছে। আমি বিকেলবেলা থেকে দাদির কাছে বসে আছি। নাবিলা চৌধুরী আর নুলক চৌধুরী আমি আসার পরে রুমে চলে যায়। কাকিয়া কাজের মহিলা লতাকে নিয়ে রান্নাঘর সামলাচ্ছে। ইতির কিছুদিন পর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, তাই মেয়েটা আজকাল পড়াশোনায় মনোযোগ দিয়েছে। এদিকে পলি একবার রান্নাঘরে আর একবার আমাদের কাছে, তো আবার মেইন ডোরের দিকে উকিঝুঁকি দিচ্ছে। সকাল থেকেই মেয়েটার মুখটা কেমন মলিন হয়েছিল। দাদি তসবি জপছে খতম দিবে বলে। আমি আর পলিও দাদির পাশে বসে তসবি হাতে নিয়ে গুনছি। তার চিন্তিত মুখ দেখে জিজ্ঞেস করলাম, কিছু কি হয়েছে পলি? সকাল থেকে এমন মনমরা হয়ে ঘুরে বেড়াচ্ছ? না ভাবি, তেমন কিছু না। আসলে তোমার দেওয়ার কাল রাত থেকে বাসায় আসেনি, বলে গিয়েছিল দুপুরে চলে আসবে, আর এখন সন্ধ্যা হয়ে গেছে অথচ এলো না। ওমা, ইমরান কাল রাত থেকে বাসায় নেই কেন? আমাকে তো কিছুই বললে না। আমার কথা শুনে তসবি জপা থামিয়ে দাদি বলল, বড়নাথ বউ, ও তেমন কোনো বিষয় না। তুমি তো জানোই আমার বড় ছেলেটা রাজনৈতিক কাজে ইরফানের চেয়ে বেশি ইমরান সাহায্য করে। এই কারণেই কয়েকদিন পর পর এই জায়গা ওই জায়গা যেতে হয়। দাদির কথার পিছনে পলিও বলে উঠল, ওটাই তো আমার ভীষণ ভয় করে। আজকাল ভালো মানুষকে খারাপ মানুষ পেয়ে বসে। মানুষটা তো আর ইরফান ভাইয়ের মতো সাহসী না। 1 মিনিট দেরি করে কল ধরলে আমার অন্তরাত্মা শুকিয়ে যায়। আর মানুষটা কাল রাত থেকে কল ধরছে না। দুপুরে খবর পেয়েছিলাম বিরোধী দলের সাথে আমাদের দলের কিছু লোকদের মধ্যে মারামারি হয়েছে। আমার তো ভীষণ ভয় করছে। আমি পলির মনের অবস্থা বুঝতে পেরে সান্ত্বনা দিলাম। এত চিন্তা করতে হবে না। ইরফানও সকালে বেরিয়েছে, বের হওয়ার আগে ভীষণ রেগেছিল। এখন মনে হচ্ছে হয়তো এসবের কারণেই। আমার মনে হয় 2 ভাই একই সাথে আছে। আমার কথা শুনে পলি আমার মুখের দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ ভেবে বলল,
কিন্তু ভাবি সকালে তো ভাইয়া নোহাকে নিয়ে বের হতে দেখলাম। এখনো তো নোহা বাসায় ফিরেনি, হয়তো ভাইয়ের সাথে আছে। পলির কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। কিছুক্ষণ পলির দিকে তাকিয়ে থেকে দাদির দিকে তাকালাম। দাদি আমার দিকেই তাকিয়েছিল। আমি তাকাতেই কেমন অপ্রস্তুত হয়ে চোখ সরিয়ে তসবি জপায় মন দিল। নোহা মেয়েটা আমার স্বামীর সাথে আছে কথাটা শুনে রাগে শরীর কাঁপতে শুরু করলো। নিজেকে কোনো মতে সামলে বললাম, ওই মেয়েটা সকাল থেকে এখনো আমার স্বামীর সাথে আছে। এই কথাটা কি আমার জানার অধিকার ছিল না, নাকি জানানোর প্রয়োজন মনে করনি? আমার কথা শুনে পলির মনটা আরো খারাপ হয়ে গেল। সে আমার এক হাত তার দু হাতের মুঠোয় নিয়ে অপরাধীর ন্যায় বলে, আমি ভেবেছিলাম তুমি হয়তো জানো, পরে যখন দাদি বলল তোমাকে কিছু না বলতে, এটা শুনে যদি তুমি কষ্ট পাও। আমিও পরে ভাবলাম দাদির কথাই ঠিক, এমনিতেই তোমার মনটা ভালো থাকে না, তার উপর এটা শুনে যদি আরও কষ্ট পাও। আমি আর কিছু বললাম না। সময় হোক ইরফান চৌধুরীর থেকে সকল হিসাব সুদে আসলে তুলব। এর পরপরই ইমরান কাক ভেজা হয়ে বাসায় ফিরে, তাই পলিও তখন ইমরানের কাছে চলে যায়। সময়ের সাথে পাল্লা দিয়ে বৃষ্টির বেগ বেড়ে চলেছে। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। এমন ঝড় বৃষ্টির রাতে কাঁচা মাটির স্যাঁতস্যাঁতে সরু রাস্তা দিয়ে প্রাণপণে দৌড়াচ্ছে এক লোক। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর তার মধ্যে বেশ দূরে একটা ল্যাম্পপোস্টের ক্ষীণ হলদে আলো আর বিদ্যুৎ চমকানোর ফলে কয়েকটা সেকেন্ডের জন্য দৃশ্যমান হচ্ছে লোকটার সম্পূর্ণ দেহাবয়ব। সাদা রঙের শার্টটি রক্তে বারংবার রঞ্জিত হলেও বৃষ্টির পানি ধুয়ে শরীর থেকে গড়িয়ে পড়ছে। দৌড়ানোর মাঝে মাঝে বাম পাটা আচমকা ব্যালেন্স হারিয়ে ফেলেছে, তবে লোকটা থামছে না। গুলিবদ্ধ পাটাকে নিয়ে সজোরে দৌড়াচ্ছে। লোকটার মুখে আতঙ্কের কালো ছায়া নেমে এসেছে। থামলেই বুঝি আস্তার জীবনের কাহিনী শেষ। অনেকক্ষণ দৌড়ে হাঁপিয়ে পড়ে লোকটা, দু হাঁটুতে ভর দিয়ে হাঁপিয়ে থাকে। 1-2 মিনিটের মাথায় পিছন দিক থেকে তেড়ে আসে আরও 3টা লোক, প্রত্যেকের হাতেই অস্ত্র। আক্রমণকারীর আওয়াজ কানে আসতেই পেছন থেকে তাকায় লোকটা। ভয়ে লোকটার অন্তরাত্মায় শুকিয়ে কাঠ। কয়েক মিটার পেরোলেই ধরে ফেলবে। এই মুহূর্তে শরীরে এক ফোঁটা শক্তি অবশিষ্ট নেই, তাই মৃত্যুকে বরণ করার জন্য চোখ দুটো বন্ধ করবে। ঠিক তেমন সময় একটা কালো প্রাইভেট কার আক্রমণকারীর পথ আটকে চলে যায়। গাড়িটা চলে যেতেই তাদের চোখ পড়ে বিধ্বস্ত লোকটা উধাও। তার মানে কালো গাড়িটা করে লোকটাকে তুলে নিয়ে গেছে। আক্রমণকারীরা আতঙ্কিত হয়ে একে অপরের দিকে তাকালো। তখনই একজনের ফোন বেজে উঠল। কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে ওপাশ থেকে কি বলল তা শোনা গেল না, তবে লোকটা একটা শুকনো ঢোক গিলে বলে, বস, আমরা ওকে ধরেই ফেলেছিলাম, তখনই একটা গাড়ি। লোকটা আর বাক্য সম্পূর্ণ করতে পারল না। ওপাশের লোকের কথা শুনে লোকটার হাত পায়ের কাঁপন ধরে গেল। অন্যদিকে গাড়িতে উঠে লোকটা হাঁপাতে লাগলো, আর জমের দুয়ার থেকে ফিরে আসায় চোখ দিয়ে পানি গড়াতে লাগলো। আহত লোকটা পাশে তাকিয়ে মাস্ক পরা লোকটাকে বলল, স্যার, আজ আপনি ঠিক সময় না আসলে আমি হয়তো। মাঝপথে লোকটাকে থামিয়ে দিল মাস্ক পরিহিত লোকটা। অন্তঃপর গম্ভীর মুখে উত্তর দিল, ইটস মাই ডিউটি। তুমি তোমার কাজ করতে পেরেছো? লোকটার শেষ বাক্যটা শুনে এতক্ষণ পর আহত লোকটার মুখে হাসি ফুটল। শরীরের সকল যন্ত্রণা ভুলে হাসি মুখে বলল, আপনি কোনো কাজ দিয়েছেন আর আমি কখনো করিনি, এটা কি কখনো হয়েছে স্যার? আহত লোকটার কথা শুনে মাস্ক পরা লোকটা হয়তো মুচকি হাসলো। যা চোখ দেখে আহত লোকটার ঠাহর করতে পারলো। আর কোনো শব্দ ব্যয় না করে একটা পেন ড্রাইভ এগিয়ে দিল মাস্ক পরা লোকটার দিকে। লোকটা পেন ড্রাইভটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ সময় অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। অন্তঃপর ক্রূর হেসে অস্পষ্ট স্বরে বিড়বিড়ালো, মিস্টার চৌধুরী, ইউ উইল বি ডিস্ট্রয়েড ভেরি সুন। রাত 12:45। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। বৃষ্টি কমেছে এই কিছুক্ষণ হলো, তবে হাওয়ার বেগ তীব্র থেকে তীব্র, যার কারণে সাই সাই আওয়াজ হচ্ছে। ব্যালকনি থেকে ব্যস্ত শহরে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু দালানগুলো দেখা যায়। এখানে আসলেই সেদিকে তাকিয়ে থাকি, দেখতে ভালোই লাগে। 10টার সময় দাদির রুম থেকে বের হয়ে ডিনার সেরে রুমে চলে এসেছি। যতক্ষণ দাদির কাছে ছিলাম ততক্ষণ তিনি আমাকে বুঝিয়েছেন, শোনো নাতবউ, তুমি তো জেনেই বিয়ে করেছো আমার বড় নাতিকে। সে যে সংসার করার ছেলে নয়, আমরা আগেই তোমাকে বুঝিয়েছি। এখন এই সব নিয়ে একদম মন খারাপ করবে না, নিজেকে শক্ত রাখো, মাথা ঠান্ডা রেখে স্বামীর মন পাওয়ার চেষ্টা করো। দাদি আমাকে অনেক সুন্দর করে বুঝেছেন। আমিও মনোযোগ দিয়ে শুনলাম, কোনো উত্তর দিলাম না। আমাকে কি মনে করে ইরফান চৌধুরী দিনে বাইরের মেয়ে নিয়ে থাকবে আর রাত হলে আমার ধারে আসবে? আমাকে কি বোকাচোদা পেয়েছে? এইসব ভাবতে গেলেই মনে হয় শরীরে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। রাগে শরীর কিরমিরিয়ে ওঠে। ভেজা রেলিংয়ে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। প্রকৃতির ভাবসাব দেখে মনে হচ্ছে রাতে আবার ঝড় হবে। তীব্র বাতাসে আমার খোলা চুলগুলো উঠে চোখে মুখে আছড়ে পড়ছে। আমিও আর চুলগুলোকে সরালাম না।
যেখানে নিজের মনটাই অবাধ্য সেখানে চুলগুলো না হয় একটু অবাধ্যতা করুক। বাতাসের সাথে ঝিরে ঝিরে বৃষ্টির কণা সারা উন্মুক্ত হাত মুখ গলা স্পর্শ করছে, ফলে শরীরের লোমগুলো দাঁড়িয়ে কাঁপন ধরিয়ে দিচ্ছে। যখন এই নিস্তব্ধ প্রকৃতিতে নিজের ক্লান্তিগুলোকে সঁপে দিয়েছি, এমন সময় গাড়ির শব্দে মনোযোগ ক্ষুণ্ণ হয়। ঘাটটা হালকা বাঁকিয়ে নিচের দিকে তাকাতেই দেখতে পেলাম ইরফান চৌধুরীর গাড়ি এসেছে। তৎক্ষণাৎ গাড়ি থেকে বের হয় ইরফান আর নোহা। ইরফান গাড়ির ডোরটা লাগিয়ে এদিক ফিরিয়ে নোহা ওর গলা জড়িয়ে ধরে সহসা বলে উঠল, বেবি, আই ফিল সো হট, কিস মি। ঠিক করে দাঁড়াতেও পারছে না নোহা, দেখে মনে হচ্ছে মাতাল হয়ে আছে। নোহার এহেন কাজে বিরক্তিতে চোয়াল শক্ত করে দাঁতে দাঁত পিষে ইরফান বলে উঠল, হোয়াট দ্য ফক, এইমাত্র তুই পাঠা দেখিয়ে আনলাম, এরই মাঝে আবার গরম হয়ে গেল। হোয়াট এভার, ইউ আর ভেরি ড্রাঙ্ক, ইউ নিড টু স্লিপ নাও। নো। নোহা আরো শক্ত করে জড়িয়ে ধরলো ইরফানের গলা। মাতাল থাকার কারণে বারবার হেলে দুলে পড়ে যেতে থাকে। ইরফান নোহার কোমর জড়িয়ে ধরে ওকে সোজা করে বাড়ির ভেতরে নিয়ে যাবে। তখনই নোহা ইরফানের দিকে ঠোঁট বাড়িয়ে দেয় কিস করার জন্য। ইরফান বিরক্তিতে দাঁত কটমট করে কিছু বলতে গিয়েও হঠাৎ থেমে গেল। অন্তঃপর নোহার কাজে সায় দেয়। ইরফান আমাকে পিট করে দাঁড়িয়ে, আমি ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে দেখতে পাচ্ছি ওরা দুজন অতি সন্নিকটে। প্রায় কয়েক মিনিট পর তাদের বেলাল্লাপনা থামে। ইরফান নিজের ঠোঁট আঙুলের সাহায্যে মুছতে মুছতে বেখেয়ালি নজর পড়ে ব্যালকনিতে আমার দিকে। আমার রুমে ড্রিম লাইট জ্বলছে। এদিকে পার্কিং এরিয়া থেকে আসা মৃদু আলোয় আমার অবয়ব দেখলেও পুরোপুরি আমাকে দেখতে পায়নি। আমার দিকে তাকাতে আমি সরে যাই। ইরফানের এতক্ষণ বুঝতে দেরি হয়নি এটা কে হতে পারে। অন্তঃপর আগের ন্যায় তার ঠোঁটের কোণে চিরচেনা ক্রূর হাসিটা ফুটে উঠল, আর এটা আমার চোখে খুবই জঘন্যতম হাসি। ইরফান আমার সাথে সাথে প্রস্থান বুঝতে পেরে অস্পষ্টভাবে হাসকি স্বরে বিড়বিড় করে আওড়ালো, বুলবুলি। আমি বিছানার ওপর ধপাস করে বসে পড়লাম। রাগে নিজের চুলগুলোকে ছিঁড়তে ইচ্ছা করছে। অধিক ক্রোধান্বিত হয়ে দু হাতের চুল টেনে ধরে শব্দ করে শ্বাস নিতে লাগলাম। খুব ঘৃণা করি এই ইরফান চৌধুরীকে। ও শুধু আমার রেপিস্ট নয়, আমার জীবিত আত্মার খুনি। কিন্তু আমি ওকে এত সহজে মারবো না। যেভাবে তিল তিল করে আমি পড়ছি ঠিক সেইভাবেই ওকে পোড়াবো। অত্যাধিক উত্তেজনার ফলে বুকের বাঁ পাশের হৃৎপিণ্ডটা গতি হারাচ্ছে। হৃদয়ে ভয়ঙ্কর রকমের ব্যথা শুরু হয়েছে। এই ব্যথা আজও প্রকাশ করতে পারিনি, আর না কখনো পারবো। আর এক মুহূর্ত দেরি করলাম না। জামা কাপড় না নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম শাওয়ার নিতে। এটা নতুন কোনো কিছু নয়, গত 4 বছর ধরে এটা করে আসছি। যখনই অন্তরে দহন শুরু হয়, নিজেকে ঠিক করে সামলাতে পারি না, তখনই শাওয়ারের নিচে চলে যাই, হোক দুপুর কিংবা মধ্যরাত। কৃত্রিম ঝর্ণার নিচ দিয়ে চোখ বন্ধ করে দাঁড়ালাম। সেই জলধারায় যখন মাথার চুল ও শাড়ি ভেজা ঢুকঢুকে হয়ে গেছে, তখন বন্ধ করে দিলাম। আস্তে আস্তে শাড়ির ব্লাউজ সহ শরীরের সব বস্ত্র খুলে বিলাসবহুল বাথটবটায় গিয়ে শুয়ে পড়লাম। বাথটবের পানির মিশালো টেম্পারেচার চালিয়ে দিলাম। অন্তঃপর প্রচণ্ড ক্লান্তিতে চোখগুলো বন্ধ করলাম। খুবই ধীরে ধীরে পানি দিয়ে বাথটবটা পূর্ণ হতে থাকে। আমি চোখ বন্ধ করে বেশ কয়েকবার জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিলাম। আজকের আবহাওয়া এমনিতেই শীতল, কিন্তু তা আমাকে স্পর্শ করতে পারছে না। মনের ভিতরে অগ্নিস্ফুটনকে শীতল করার জন্যই টেম্পারেচার আরও লো করে রাখলাম। বেশ সময় নিয়ে বাথটবটা পূর্ণ হচ্ছে। সাথে নিপতে থাকে ভেতরে ধাউ ধাউ করা আগুন। এখন খুব হালকা লাগছে, মনে হচ্ছে কষ্টগুলো সাময়িক সময়ের জন্য উধাও হয়ে গেছে। ধীরে ধীরে বাস্তব জগৎ থেকে হারিয়ে যেতে থাকি। চোখের সামনে ভেসে ওঠে সেই সুখময় দিনগুলোর প্রতিচ্ছবি। আমার অজান্তেই কখন যে কম্পিত ওষ্ঠের কোণে হাসি রেখা ভেসে উঠল আমি নিজেও জানি না। এভাবেই পা দিলাম ফেলে আসা এক ক্ষীণ লোক অতীতে। সারা রুম সুভাষিত তাজা তাজা ফুল দিয়ে। বিছানার মাঝখানে আমি বসে আছি বউ সেজে, মাথায় বিশাল বড় ঘোমটা টেনে রাখা। অধীর আগ্রহের অপেক্ষার অবসান ঘটিয়ে রুমে প্রবেশ করে কাঙ্ক্ষিত পুরুষটি। দরজা লাগিয়ে ধীরে ধীরে আমার কাছে এসে পাশে বসে। আমি লজ্জায় সিটিয়ে যেতে থাকি। সবাই আমাকে বেপরোয়া নির্লজ্জ ঠোঁটকাটা বললেও লোকটার সামনে কেমন যেন মিলিয়ে যায়। লোকটা আমার ঘোমটা টানা দুপাট্টাটা সরিয়ে থুতনি ধরে উঁচু করে, নুয়ে যাওয়া মুখটা। আমি লজ্জায় চোখ দুটো বন্ধ করে নেই। লোকটা আমার লজ্জা মিশ্রিত লালচে মুখাদল দেখে মুচকি হাসলো। অন্তঃপর সেডাকটিভ টোনে ডেকে উঠল, যারা। কি ভয়ঙ্কর মিষ্টি এই পুরুষালী টোন, যে একবার শুনবে নিশ্চিত সেই বশীভূত হবে। মোহিত হয়ে আমি চোখ তুলে তাকালাম লোকটার দিকে। যতটা না লোকটার কণ্ঠ মাদকীয়, তার চেয়ে দ্বিগুণ শুভ্র চেহারা তার। শ্যামবর্ণের মায়াবী মুখটার খোঁচা খোঁচা দাড়ি ভরপুর। এই মুখে একবার যে তাকাবে সে সহজে চোখ সরাতে পারবে না। শুভ্র রঙের পাঞ্জাবি পরে আছে। নিত্যদিনের মতো ঘন কালো চুলগুলো উস্কো খুস্কো হয়ে কপালে পড়ে আছে। তাতে লোকটার কোনো খেয়াল নেই। তারপর বেশ কিছু সময় চোখে চোখে কথা হলো।
আমার নেশা ধরে গেছে লোকটার মায়াবী চোখ জোড়ায়। কিছু তো একটা আছে সেই চোখে, যা আমাকে বারবার বাস্তব দুনিয়া থেকে নিয়ে যায় এক কল্পনার শহরে। আমি যখন পুরোপুরি মোহিত, তখন আবারও কানের কাছে লোকটার মাদকীয় কণ্ঠস্বর। যারা যান। গভীর ঘোরে তখনও সেভাবেই লোকটার ডাকে সাড়া দিলাম। আমার মুখধ্বনি লোকটার কানে পৌঁছাতেই মৃদু হাসলো, ভীষণ মিষ্টি সেই হাসি। একটা পুরুষ এতটা মায়াবী কি করে হতে পারে? जान, are you ready for night? सर्दी की रातों में हम सोए रहे कि चादर में, हम दोनों तन्हा हो ना कोई भी रहे इस घर में। जरा जरा बहकता है महकता है आज तो मेरा तन बदन, मैं प्यासी हूँ मुझे भर ले अपनी बाहों में।